বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা জীববিজ্ঞান, এইচএসসি জীববিজ্ঞান বিষয়ে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কোষ বিভাজন। এখন দেখতে হবে কোষ বিভাজনটা কি। আমরা জানি জীবদের কোষ বিভাজন একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এর মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে। যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ, আর যে কোষটি থেকে অপত্য কোষ সৃষ্টি হয় সেটাকে বলা হয় মাতৃকোষ বা মাদার সেল। ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষের প্রথম কোষ বিভাজন লক্ষ্য করে। কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হতে পারে, এটা বলেন গুডব ভিসাপ। কোষ বিভাজন সাধারণত আমরা দেখি যে তিন ধরনের হয়। একটা হচ্ছে এমাটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, দুই নম্বর হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, তিন নম্বর হচ্ছে মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এই তিন ধরনের কোষ বিভাজন ঘটে থাকে। এখন আমরা দেখব এমাটোসিস কোষ বিভাজন কি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে এমাটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। চিত্রে আমরা দেখি একটি মাতৃকোষ। এই মাতৃকোষের এই মাঝখানে নিউক্লিয়াস, চারপাশে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে এই নিউক্লিয়াসটা প্রথমে কি করে কোষ প্রাচীরগুলো সংকুচিত হতে থাকে এবং এই নিউক্লিয়াসের কোষগুলো দুভাগে বিভক্ত হতে শুরু করে এবং এটা ডাম্বেল আকৃতি ধারণ করে। ক্রমান্বয়ে এটা আরো সংকুচিত হতে থাকে। পরবর্তীতে কোষের প্রাচীরগুলো সংকুচিত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ এই এমাটোসিস কোষ বিভাজন সাধারণত নিম্ন শ্রেণীর জীবে ঘটে থাকে। এখানে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হয়। এখন আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজন। যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার করে বিভক্ত হয় তাই মাইটোসিস কোষ বিভাজন। এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুটাই একবার করে বিভাজিত হয়। অন্যভাবে যে কোষ বিভাজনে একটি দেহকোষের নিউক্লিয়াস বিভাজিত হয় সমআকৃতির সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয়, সেই কোষ বিভাজনই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ এই মাইটোসিস কোষ বিভাজনে কোষগুলো সমআকৃতির হবে এবং সমগুণ সম্পন্ন হবে। নিউক্লিয়াসের এরূপ বিভাজন প্রথম দেখতে পান স্লাইকার এবং নাম দেন ক্যারিওকাইনেসিস। পরে ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে এ প্রকার পূর্ণ বিভাজনকে মাইটোসিস নামে অবহিত করেন। এখন আমরা দেখব যে মাইটোসিসটা কোথায় ঘটে। মাইটোসিস প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে। যে কোষগুলো সাধারণত বিভাজনে সক্ষম সেই কোষগুলোতে সাধারণত এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। যেমন উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখার শীর্ষ, মূলের বহিষ্ণু শীর্ষ, কেমিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। জীবদের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ার উপর, অর্থাৎ জীবদের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠিত এগুলো মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। যৌনাঙ্গের গঠন এবং বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এই মাইটোসিসের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হলো, এক নম্বরে এই প্রক্রিয়ার প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি তথা অনুভূমিক দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, অর্থাৎ ক্রোমোজোমগুলো বিভক্তির মাধ্যমে দুটো করে ক্রোমাটিড তৈরি করে। প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মিলিত কোষে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। কাজে দুটি অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, অর্থাৎ এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তিন নম্বর, অপত্য কোষগুলোতে মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ হয়, কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোজোমগুলোর প্রতিটি লম্বালম্বি বিভক্ত হয় দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। অর্থাৎ এই যে কোষগুলো বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি করে এই কোষগুলো সাধারণত মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, অর্থাৎ যে কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয় সেই কোষগুলোর আগের যে কোষটি আছে সেই কোষের যতটুকু ক্রোমোজোম সংখ্যা থাকে যতগুলো নতুন সৃষ্ট ক্রোমোজোমে ততগুলো থাকে। অপত্য কোষ বৃদ্ধি মাতৃকোষের সমান আয়তনের হয়। এখন আমরা দেখব এই সম্পূর্ণ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটি হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা হচ্ছে মাইটোসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিসকে বোঝানো হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়াকে ক্যারিওকাইনেসিস বলে। কোষ বিভাজনের একটি
অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া, তাই একে বিভিন্ন পর্যায়ে ভাগ করা সঠিক নয়। তবু বর্ণনার ধারাবাহিকতার সুবিধার জন্য মাল্টিসিস প্রধানত 5টি দশায় ভাগ করা হয়। একটি হলো প্রথম দশাটির নাম হচ্ছে প্রোফেজ। প্রোফেজ দশা, এই দশাটাই সাধারণত মাল্টিসিস কোষবিভাজনের প্রথম পর্যায়। এটি একটি দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। নিউক্লিয়াস বিশেষ করে ক্রোমোজোমগুলোতে জলবিয়োজন আরম্ভ হয়, অর্থাৎ জলবিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত এবং খাটো হয় এবং ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো ও মোটা হয় এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কর্তৃক কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয়। কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়াসের এনভেলপের বিলুপ্তি ঘটে থাকে। মাল্টিসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুটি সূত্রকে বিভক্ত থাকে। প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। ক্রোমোজোমগুলোর প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিড বিভক্তি হলে আলোবন বিভজন যন্ত্র সাধারণত অবিভক্ত মনে হয়। এই পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। অর্থাৎ এই মাল্টিসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলা জলবিয়োজন ঘটে ক্রোমোজোমের মধ্যে এবং এগুলো ক্রমান্বয়ে সংকুচিত এবং খাটো হয় এবং এগুলো রং ধারণ করে এবং আলোবন বিক্ষণ যন্ত্রে এগুলো স্পষ্ট করে দেখা যায়। এর প্রোফেজের পরের ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। গ্রিক শব্দ পুরো প্রাক মেটার মধ্যে ফেজ হলো পর্যায়। এই তিন শব্দের সমন্বয়ে প্রোমেটাফেজ শব্দটি উৎপত্তি ঘটে। প্রোফেজ পর্যায়ের পরবর্তী এবং মেটাফেজ পর্যায়ের অগ্রবর্তী পর্যায়কে প্রোমেটাফেজ বলে। প্রোফেজ পর্যায়ের পরবর্তী অর্থাৎ প্রোফেজ পর্যায়ের পরে এবং মেটাফেজের আগে যে মধ্যবর্তী পর্যায়টি আছে এটাকে প্রোমেটাফেজ বলে। এটি স্বল্পস্থায়ী পর্যায়। একেবারে কোষ বিভাজনের একেবারে শেষ দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুমেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই পর্যায়ে প্রথম দিকে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো আঘাতে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি হতে থাকে। এই পর্যায়ে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। প্রোমেটাফেজ পর্যায়ে উদ্ভিদের কোষে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে গঠিত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুমেরুতে মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল ফাইবার বলা হয়। প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকে। এই সময় ক্রোমোজোমের একটু আন্দোলিত হয়ে থাকে, যাকে ক্রোমোজোমের নৃত্য বলা হয় থাকে। আসলে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত করে তন্তুকে ট্রাকশন ফাইবার বলে। ক্রোমোজোমগুলো এই সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনে সংযুক্ত হয়। এই প্রোটিন এটিপি ভেঙে এটিপি এবং ফসফেট সৃষ্টি করে, শক্তি নির্গত করে। এই শক্তি খরচ করে ক্রোমোজোম মাইক্রোটিউবুল ধরে চলতে থাকে। এই যে আমরা চিত্রে দেখা পাচ্ছি প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে এবং এই যেখানে সেন্ট্রোমিয়ারগুলো সংযুক্ত থাকে এগুলোকে ট্রাকশন ফাইবার বলা হয়। এরপর হচ্ছে মেটাফেজ পর্যায়। মেটা হচ্ছে মধ্য ফেজ পর্যায়, অর্থাৎ এই পর্যায়ে প্রথমে সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে, অর্থাৎ এখানে যে ক্রোমোজোমগুলো আছে এগুলো সমস্তগুলো মধ্যবর্তী বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। স্পিন্ডল যন্ত্রের দুমেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় বা নিরবিকীয় অঞ্চল বলা হয়। কোষ বিভাজনে মেটাফেজ দশার স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত ভাগকে মেটাকাইনেসিস বলা হয়। এর পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা খাটো স্পষ্ট দেখায়। ক্রোমোজোমের খাটো মোটা হওয়াকে বলা হয় কনডেনসেশন। একটি অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়ায় এটি হয়ে থাকে, তাই একে বলা হয় সুপার কয়েলিং। এর পর্যায়ে কোষের ক্রোমোজোমের সংখ্যা, আকার ও আকৃতি নির্ণয় করা যায়। নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপ্রত সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে এনাফেজ পর্যায়। এনা মানে হচ্ছে গতি। ফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে এনাফেজ পর্যায় শুরু হয়। অর্থাৎ সেন্ট্রোমিয়ারগুলো অর্থাৎ এই মেটাফেজ পর্যায়ে যে সেন্ট্রোমিয়ারগুলো আছে এই সেন্ট্রোমিয়ারগুলো পৃথক হওয়ার পর থেকে এনাফেজ পর্যায় শুরু হয়। এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে থাকে। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এবং প্রতিটি অপত্য ক্রোমোজোম নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। অপত্য ক্রোমোজোমগুলো মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ারে অগ্রগামী থাকে এবং বাহুগুলো অনুগামী থাকে।
এগুলো দেখতে সাধারণত VJLI আকৃতির দেখায়। এরপর হলো টেলোফেজ পর্যায়। এখানে একটু বলি, এনাফেজ পর্যায়ে সাধারণত এখানে সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হওয়ার ফলে ক্রোমোজোমগুলো উভয়মুখী হয়, সেন্ট্রোমিয়ারগুলো ঊর্ধ্বগামী হয় আর ক্রোমাটিডগুলো নিম্নগামী হয়। হ্যাঁ, এগুলো দেখতে VJLI আকৃতির হয়। এর পরবর্তী হচ্ছে টেলোফেজ পর্যায়। টেলো মানে শেষ, ফেজ পর্যায়। কোষ বিভাজনের এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে স্থির অবস্থান নেয় এবং ক্রোমোজোমগুলোতে আবার জলযোজন ঘটে, ফলে এরা ক্রমান্বয়ে প্রসারিত হয়। ক্রোমোজোমগুলো ক্রমশ শুরু লম্বা হতে থাকে, অস্পষ্ট হতে থাকে। এই পর্যায়ে শেষের দিকে দুই মেরুতে ক্রোমোজোমগুলো চারিদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং সেই ক্রোমোজোমের গণকুঞ্চনে নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। স্পিন্ডল ফাইবারগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এইভাবে এই পাঁচটি প্রক্রিয়ার মাধ্যমে মাইটোসিস প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। এরপর হলো সাইটোকাইনেসিস, অর্থাৎ এই টেলোফেজ পর্যায়ে শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়। বিভাজনগত কোষের সাইটোপ্লাজমে দুভাগে বিভক্ত হয়ে সাইটোকাইনেসিস হয়। বিভাজনগত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয় সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে কোষ প্লেটে ও কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। উদ্ভিদ কোষের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীর স্পর্শ করে, সূত্রগুলো অদৃশ্য হয়ে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা থার্মোপ্লাজম ক্ষুদ্র ভেসিকল মিলিত হয়ে কোষ প্লেট তৈরি হয়। এভাবে কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থানে দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, অর্থাৎ মাঝখানে দুটি কোষের মাঝখানে কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে দুটি কোষ আলাদা আলাদা চলে যায়। এভাবে সাইটোকাইনেসিসের সমাপ্তি ঘটে। এরপরে আসে আমরা মাইটোসিসের তাৎপর্য বা প্রয়োজনীয়তা। দেহ গঠন ও দৈহিক বৃদ্ধিতে মাইটোসিসের গুরুত্ব। বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী দেহ গঠিত হয় এবং এর দৈহিক বৃদ্ধি ঘটে। বংশবৃদ্ধি, কতক এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে, যেমন ক্লামিডোমোনাস নামক শৈবাল, এককোষী একটি শৈবাল। এই মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের বৃদ্ধি। মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয়, ফলে বংশবৃদ্ধির ক্রমধারণা বজায় রাখতে পারে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতে হলে এই প্রক্রিয়া আবশ্যক। নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা, এই বিভাজন প্রক্রিয়ার ফলে কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন ইত্যাদি গুণাগুণ বজায় থাকে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করতে মাইটোসিসের ভূমিকা রয়েছে। ক্রোমোজোমের সমতা রক্ষা, মাইটোসিস কোষ বিভাজনের কারণে সব দেহকোষের সমান সংখ্যক এবং সমকোণ সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ মাইটোসিস যদি না হতো তাহলে ক্রোমোজোম সংখ্যার ব্যতিক্রম ঘটতো, ফলে জীবের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতো। ক্ষতস্থান পূরণ, বহুকোষী জীবের সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। ক্রমাগত ক্ষয়পূরণ, জীবকোষের কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এদের পূরণ ঘটে। পুনরুৎপাদন, কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবকাল অতি সীমিত, যেমন মানুষের লোহিত রক্তকণিকার কোষ এবং কর্নিয়ার বাইরের কোষ, এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় এবং মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষগুলো পুনরুৎপাদন ঘটে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, এই প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের উপর, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে ক্যান্সার, টিউমার সৃষ্টি ইত্যাদি হয়। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।